আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আছি আপনাদের সঙ্গে নাজিম ভাই, নতুন কথার গল্প নিয়ে। আশা করি আজকের গল্প শুনে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক। আমার গল্প আমি শুরু করছি। আজ যে ঘটনাটি বলবো সেটি একটি ভৌতিক কল্পকাহিনী। বাস্তব দাবি নয়, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি বহু পুরনো জমিদার বাড়ি। চারদিকে বিশাল বটগাছ, বাঁশঝাড় আর আগাছায় ঢাকা ভাঙা দেয়াল। দিনের বেলাতেও খুব কম মানুষ ওই বাড়ির পাশ দিয়ে যেত। গ্রামের সবাই বলতো সূর্য ডোবার পর সেখানে অদ্ভুত সব শব্দ শোনা যায়। এই গ্রামেরই এক তরুণের নাম রাশেদ। সে শহর থেকে পড়াশোনা শেষ করে কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। ছোটবেলা থেকেই সে সাহসী। ভূতের গল্প শুনতে ভালোবাসলেও কখনো বিশ্বাস করত না। এক সন্ধ্যায় চায়ের দোকানে বসে গ্রামের বয়স্ক লোকদের মুখে সে আবার সেই জমিদার বাড়ির গল্প শুনল। একজন বললেন, বাবা, রাত 12টার পর ওই বাড়ির ভেতরে আলো জ্বলে ওঠে। কেউ কাছে গেলে মনে হয় কেউ যেন তাকিয়ে আছে কি। রাশেদ হেসে বলল, এগুলো হয়তো মানুষের ভুল ধারণা কি। বৃদ্ধ লোকটি শান্ত গলায় বললেন, সবকিছুর ব্যাখ্যা মানুষ দিতে পারে না কি। সেই কথাটা রাশেদের মনে দাগ কেটে গেল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার কৌতূহল বাড়তে লাগল। রাত প্রায় 11:30। আকাশে মেঘ, চাঁদের আলো বারবার আড়াল হয়ে যাচ্ছে। চারদিকে অদ্ভুত নীরবতা। দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে আসছে। রাশেদ একটি শক্তিশালী টর্চ, একটি লাঠি আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়ল। জমিদার বাড়ির সামনে পৌঁছে সে দেখল বিশাল লোহার গেটটি অর্ধেক খোলা। বাতাসে গেটটি ধীরে ধীরে নড়ছে। কটকট শব্দে যেন বহু বছরের পুরনো কোনো স্মৃতি জেগে উঠছে। ভেতরে পা রাখতেই হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস তার শরীর কাঁপিয়ে দিল। অথচ বাইরে তেমন বাতাস ছিল না। টর্চের আলো ফেলতেই দেখা গেল ভাঙা সিডি, ধুলোমাখা মেঝে আর দেয়ালে পুরনো ছবির ফ্রেম। কিছু ফ্রেমে ছবি নেই, শুধু ছেঁড়া ক্যানভাস ঝুলে আছে। হঠাৎ ওপরতলা থেকে যেন কারো ধীরে ধীরে হাঁটার শব্দ এল। ঠক ঠক ঠক। রাশেদ কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সাহস করে সিডির দিকে এগিয়ে গেল। সিডির মাঝামাঝি পৌঁছাতেই শব্দটি থেমে গেল। চারদিকে আবার নিস্তব্ধতা। ঠিক তখন রাশেদ কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চারদিকে এমন নীরবতা যেন পুরো বাড়িটা তার নিঃশ্বাসের শব্দ শুনছে। ওপরতলা থেকে আবারও সেই মৃদু ফিসফিস শব্দ ভেসে এল। এদিকে এসো। সে সাহস করে সিডি বেয়ে ওপরে উঠতে শুরু করল। প্রতিটি ধাপে পা রাখার সঙ্গে সঙ্গে কাঠের সিডি কড়মট শব্দ করছিল। মনে হচ্ছিল বহু বছর পর কেউ আবার এই পথ দিয়ে হাঁটছে। উপরে উঠে সে দেখল লম্বা একটি করিডোর। দুই পাশে কয়েকটি পুরনো দরজা, বেশিরভাগই আধখোলা। টর্চের আলো ফেলতেই ধুলোর আস্তরণ বাতাসে উড়ে উঠল। ঠিক তখনই করিডোরের শেষ মাথায় একটি দরজা আস্তে আস্তে নিজে থেকেই খুলে গেল। রাশেদ ধীরে ধীরে এগিয়ে গেল। ঘরের ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল একটি ভাঙা কাঠের টেবিল। টেবিলের উপর ধুলোমাখা একটি পুরনো ডায়েরি পড়ে আছে। সে ডায়েরিটি খুলতেই ভেতরের পাতাগুলো বাতাস ছাড়াই নিজে থেকেই উল্টাতে শুরু করল। হঠাৎ একটি পাতায় এসে থেমে গেল। সেখানে লেখা ছিল, যে এই লেখা পড়বে সে আজ রাত শেষ হওয়ার আগে এই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে এই বাড়ির অন্ধকার তাকে কখনো মুক্তি দেবে না কি। রাশেদের বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। সে ডায়েরি বন্ধ করতে যাবে এমন সময় ঘরের কোণ থেকে টুম টুম শব্দ শোনা গেল। টর্চের আলো ফেলতেই দেখা গেল একটি পুরনো দোলনা চেয়ার। কেউ না থাকলেও সেটি ধীরে ধীরে দুলছে। বাইরে হঠাৎ বজ্রপাত হলো। এক ঝলক আলো পুরো ঘর আলোকিত করে আবার অন্ধকারে ডুবে গেল। সেই ক্ষণিকের আলো রাশেদ যেন দেখতে পেল দোলনা চেয়ারে কয়েক সেকেন্ডের জন্য একটি অস্পষ্ট ছায়ামূর্তি বসে আছে। আবার অন্ধকার। সে দ্রুত টর্চের আলো ফেল। চেয়ারটি তখন খালি। ঠিক তখনই তার মোবাইল ফোনে কোনো নেটওয়ার্ক না থাকা সত্ত্বেও একটি অজানা নম্বর থেকে কল আসতে শুরু করল। কাপা হাতে সে কলটি রিসিভ করল। ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর খুব ধীরে একটি কণ্ঠ ভেসে এল, তুমি একা নও। কথাটি শেষ হতেই কল কেটে গেল। একই সঙ্গে পুরো বাড়ির ভেতর ভারী পায়ের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। মনে হচ্ছিল কেউ একজন খুব ধীরে ধীরে রাশেদের দিকে এগিয়ে আসছে। ঠক ঠক ঠক।
রাশেদ টর্চের আলো নিয়ে করিডোরে বেরিয়ে এল, কিন্তু কাউকে দেখা গেল না। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে একটি বড় আয়নার দিকে তার চোখ পড়ল। আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝতে পারল আয়নার ভেতর থেকে হাতের মতো সেই অস্পষ্ট ছায়া কাছে আঘাত করতেই রাশেদ এক লাফে কয়েক কদম পেছনে সরে গেল। তার বুকের ধুকপুকানি যেন পুরো করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল। আবার টর্চের আলো আয়নার দিকে ফেলতেই সবকিছু স্বাভাবিক। সেখানে শুধু তার নিজের প্রতিচ্ছবিই দেখা যাচ্ছে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করল। মনে মনে বলল, হয়তো ভয় আর অন্ধকার আমাকে ভুল দেখাচ্ছে কি। ঠিক তখনই করিডোরের শেষ দিক থেকে একটি দরজা ধীরে ধীরে কড়মড় শব্দে খুলে গেল। ঘরের ভেতরে ঢুকতেই রাশেদ দেখতে পেল দেয়ালে ঝুলছে বহু পুরনো কিছু প্রতিকৃতি। সেগুলোর মুখ ধুলায় ঢাকা। সে হাত দিয়ে একটি ছবির ধুলো মুছে দিতেই চমকে উঠল। ছবির মানুষটির চোখ যেন সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। সে দ্রুত পিছিয়ে এল, কিন্তু এবার আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। পুরো ঘর জুড়ে যেন কারো ধীর কণ্ঠে হাসির শব্দ ভেসে উঠল। হা 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 ই। শব্দটি খুব জোরে নয়, কিন্তু এতটাই স্পষ্ট যে রাশেদের শরীর কেঁপে উঠল। হঠাৎ তার টর্চের আলো নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার। সে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতেই ক্ষীণ আলো দেখতে পেল মেঝেতে ধুলোর উপর নতুন নতুন পায়ের ছাপ তৈরি হচ্ছে, কিন্তু সেখানে কাউকে দেখা যাচ্ছে না। পায়ের ছাপগুলো ধীরে ধীরে একটি পুরনো কাঠের আলমারির সামনে গিয়ে থেমে গেল। রাশেদ সাহস করে আলমারির দরজা খুলল। ভেতরে একটি ছোট লোহার বাক্স। বাক্সটি খুলতেই একটি পুরনো চিঠি পাওয়া গেল। চিঠিতে লেখা, এই বাড়ির সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে নিচতলার গোপন কক্ষে। কিন্তু মনে রেখো, সত্য জানতে গেলে সাহসের শেষ পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। চিঠিটি পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওপরতলা কেঁপে উঠল। মনে হলো কোথাও ভারী কিছু পড়ে গেছে। দূরে আবার সেই সাদা পোশাক পরা অস্পষ্ট ছায়ামূর্তিকে দেখা গেল। এবার সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। রাশেদ সিদ্ধান্ত নিল, এবার সে সেই রহস্যের শেষ পর্যন্ত যাবে। সে দ্রুত ছায়াটির পিছু নিল। সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির এক কোণে পৌঁছে সে দেখল ভাঙা কার্পেটের নিচে একটি লোহার দরজা। দরজাটিতে বড় একটি মরিচা ধরা তালা ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তালাটি নিজে থেকেই খুলে মাটিতে পড়ে গেল। ধীরে ধীরে দরজাটি খুলতেই নিচে নামার সরু সিঁড়ি দেখা গেল। সেখান থেকে বরফের মতো ঠান্ডা বাতাস উঠে আসছে। রাশেদ মোবাইলের আলো যা